চাঁদাবাজি নয়, ভাঙাড়ির একটি দোকানের ব্যবসা এবং সেই দোকানের লেনদেন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ডিএমপি। অন্যদিকে র্যাব জানিয়েছে মিটফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে র্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে। অপরাধী কোন দলের নেতা সেটা বিবেচ্য নয়। শিমুল খানের রিপোর্টে বিস্তারিত। শনিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, হত্যার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার হওয়া মাহিন মামলার 1 নম্বর আসামি। যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে, ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। সিসিটিভির ফুটেজ দেখেই আসামি গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা জানান, আসামিদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। চলমান এই তদন্তে রাজনৈতিক কোনো বিবেচনা আমলে নেওয়া হবে না বলেও নিশ্চিত করেন তিনি। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এর আগে কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান জানান, সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বলেন, জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে। গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত 9 জুলাই এক ব্যবসায়ীকে হত্যা করা হয়। হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশজুড়ে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠা বোধ করবে না বিএনপি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদলের শহীদ পরিবারের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মব পরিস্থিতি তৈরি করে সরকার ভিন্ন কোনো পরিস্থিতি করতে চায় কিনা জনমনে সেই প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি হলরুমে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে যে আমরা আপনাদের পাশে আছি। প্রধান অতিথির বক্তব্যে মব সন্ত্রাস দমনে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করেন তিনি। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে আমরা কি তাহলে দলে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কোনো প্রশ্রয় আছে, সেটিকে আমরা তাহলে ধরে নেব? সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে সন্ত্রাসী হামলায় নিহত ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে এর সাথে জড়িতদের গ্রেফতারে কেন সময় ক্ষেপণ করা হলো তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির শীর্ষ এই নেতা। আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। অস্বাভাবিক কোনো পরিবেশ তৈরি করে আগামীর বাংলাদেশকে অস্থিতিশীল করতে কেউ চায় কিনা সে ব্যাপারেও সজাগ থাকার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা খুব ভালো করে খেয়াল করছি কারা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে,
এই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। 3 মাস আগেই বিএনপি সংস্কারের বিষয়ে তাদের প্রস্তাবনা জমা দিয়েছে জানিয়ে এ ব্যাপারে করণীয় এখন সরকারের হাতে বলেও মন্তব্য করেন তারেক রহমান। পরিষ্কারভাবে লিখিতভাবে উপস্থাপন করে দিয়ে দিয়েছে আমাদের মতামত, আমাদের বক্তব্য, আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই। এই সম্পূর্ণ বিষয়টি এখন সম্পূর্ণভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার মূল আসামিদের এখনও গ্রেপ্তার না করা এবং মামলার এজাহার থেকে মূল 3 আসামিকে বাদ দেওয়া রহস্যজনক বলে আখ্যা দিয়েছে বিএনপির 3 সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল। এক জরুরি সংবাদ সম্মেলনে 3 সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না বলেন, এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদের মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা এখন পর্যন্ত গ্রেপ্তারও হয়নি। আমরা বলেছি ভিডিও চিত্রে যে নৃশংস ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই। বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা এখনও নিশ্চিত হতে পেরেছে কিনা আমি জানি না। পত্রপত্রিকা তাদের ব্যাপারে আসে না, শুধু একটা পত্রিকা, কোনো একটা পত্রিকায় বোধহয় স্থানীয় সূত্র জানিয়েছে যে এরা কেরানীগঞ্জে বসবাস করে। আপনি জানেন কেরানীগঞ্জের ওই এলাকায় নিম্নবিত্ত মানুষের অনেক বসবাস, অনেক টাইপের ক্রিমিনালরা ঢাকাতে ক্রাইম করে গিয়ে ওই সমস্ত এলাকায় অবস্থান করে। তো পুলিশে ভালো আইন প্রয়োগকারী সংস্থায় ভালো বলতে পারবে। নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। দুপুরে মিটফোর্ড হত্যাকাণ্ড সহ চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া সোহাগ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন। ইলিয়াস মাতবরের রিপোর্ট। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে সকাল থেকে উত্তাল ছিল পুরো রাজধানী। সকালে মিটফোর্ড হত্যাকাণ্ড সহ চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বলেন, নতুন বাংলাদেশে কাউকে ফেসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার যে আদিম উদ্দামতা, খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। হত্যাকাণ্ডে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা। ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন? যেই হত্যাকাণ্ড হয়েছে অনতিবিলম্বে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যদিকে মিটফোর্ডে বর্বরচিত হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে জামাতে ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর ঘেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশের মানুষকে হতবাক করেছে। অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন উপদেষ্টা জানান, হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে করা হবে। আর সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাস্ত করে না। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না, বরং আগের তুলনায় আরও বেশি সক্রিয়। বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে। এদিকে মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে করা হবে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানান। দুপুরে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাস্ত করবে না। মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি। অন্যদিকে সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস উইংয়ের সঙ্গে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বলেন, গণ অভ্যুত্থানের পর থেকে সরকার পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে 16 বছরের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এখন ইনসাফের ভিত্তিতে দুর্নীতিমুক্ত দেশ গড়তে এনসিপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সাতক্ষীরার খুলনা রোডের শহীদ আসিফ চত্বরে এনসিপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পথসভায় এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবীরা চেয়েছিল জাতীয় সরকারের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র গঠন করতে, কিন্তু কিছু স্বার্থান্বেষী দল সংস্কারের পরিবর্তে 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন। তাদের একটাই উদ্দেশ্য, ক্ষমতায় যাওয়া। যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে, এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধের সত্য তথ্য প্রকাশ করলে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়। ট্রাইব্যুনাল আবদুল্লাহ আল মামুনকে সুবিধাজনক সময়ে বিচারে সাক্ষী হিসেবে ডাকবে বলে আদেশে উল্লেখ করা হয়। এছাড়া তাকে কারাগারে আলাদা সেলে রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। আদালতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে হত্যা, গণহত্যা সংগঠনে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এই ঘটনায় নিজেকে দোষী সাব্যস্ত করে রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরবেন বলে জানান তিনি। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। গণ অভ্যুত্থানে ছাত্রদলের শহীদ পরিবারের সদস্যবৃন্দের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে তারা এ দাবি জানান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল শহীদ পরিবারের পাশে এখনও না দাঁড়ানো সরকারের চরম ব্যর্থতা। মাহবুব সৈকতের রিপোর্ট। সে যে নিজেকে শহীদ করে স্মরণীয় করবে এটা তো আর বুঝতে পারিনি।
আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? রাব্বি সাহেব চাইলে একটু স্বার্থপর হতে পারতেন। এভাবেই প্রিয়জন হারানোর ব্যথা তুলে ধরেন স্বজনরা। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি ছিল ২৪ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত পরিবারের। এই খুনিদেরকে যেখানে থাকুক, লন্ডন থাকুক আর আমেরিকা থাকুক, তাদেরকে আইনের কাঠগড়ায় খাড়া করায় তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক। রাজধানীর গুলশানের একটি হলরুমে ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে পরিবারগুলোর কথা শুনে আপ্লুত হন তারেক রহমান সহ উপস্থিত সবাই। যাদেরকে হত্যা করা হয়েছে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য, সেই হত্যার বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয় তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে। বক্তব্যে এখনও জুলাই যোদ্ধাদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে না পারার জন্য অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। যাদের প্রাণ গেছে, শহীদ হয়েছে, তাদের কোনো সেই ধরনের তাদেরকে কোনো ক্ষতিপূরণ বা তাদের পরিবারবর্গকে তাদেরকে রিহ্যাবিলিটেট করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইটস এ টোটাল ফেলিয়ার অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট যে আমরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত যে জন্য আমরা লড়াই করেছিলাম যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু আমরা ফিরে যেতে পারিনি। কিন্তু গণতান্ত্রিক সরকারের যে বিকল্প, সেই বিকল্প তৈরি করা যাবে না। সেই কারণেই আমরা বারবার করে বলছি যে দ্রুত নির্বাচন হওয়া উচিত। সম্প্রতি রাজধানীতে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রতিটি পরিবারেই একটা কুলাঙ্গার থাকে, তো দুই একটা কুলাঙ্গার তো ঢুকে যেতে পারে, কিন্তু দেখার বিষয়, বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি তাদেরকে অন করছে কিনা, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা শেখ হাসিনার মতো। আমরা নিজেরা গিয়ে মামলা করেছি আমাদের ছেলেদের নামে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ২০২৪ সালের ১২ জুলাই ছিল শুক্রবার, কিন্তু ছুটির দিনেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। আগের দিন শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদের এদিন সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। শাহবাগে সড়ক অবরোধ করা হয়। এছাড়া ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে ২০২৪-এর ১ জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনের ১২তম দিন ছিল শুক্রবার। কিন্তু ছুটির দিনেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। আগের দিন ১১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা ব্লকেট কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ শিক্ষার্থীদের উপর টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। পুলিশের এই হামলার প্রতিবাদে বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। সন্ধ্যা ৬:৪টার দিকে মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শাহবাগে প্রায় সোয়া ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এদিন বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার বাইরে প্রায় ১৫টি স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের প্রেতাত্মাই এ ষড়যন্ত্রে লিপ্ত। এছাড়া শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, আদালতের প্রতি সবার আস্থা ও শ্রদ্ধা সম্মান থাকা উচিত। কোটা আন্দোলনের নামে কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাতে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়। রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের বিতর্কিত আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি।
4 মাস আগে দুর্নীতি দমন সংস্থা দুদক তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে 2টি মামলা করে। এরপরই তাকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার থেকে এটি কার্যকর হয়। তার জায়গায় আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাটরিনা বহমে। তিনি 15 জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব গ্রহণ করেছেন। 2024 সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ শুরু করেন পুতুল। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন এবং ডিসেম্বরের পরই যে কোনো সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার। আর অপর এক নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, তবে অসম্ভব কিছু নয়। স্বল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে হবে। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি, বিশেষ করে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নির্দেশনার আলোকে প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। তিনি দ্রুত নির্বাচন করতে চান এবং তিনি সংশ্লিষ্ট অংশীজনকে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি তাদেরকে অনুরোধ করেছেন এবং তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয় যাতে যে ডিসেম্বরের পরেই নির্বাচন হতে পারে। আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, তবে অসম্ভব কিছু নয়। বিশেষ করে যে সমস্ত কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেসব কেন্দ্রে এটা বোধহয় সংখ্যা 16,000-এর মতো। এই কেন্দ্রগুলোতে যদি সিসি ক্যামেরা বসিয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা যায়, এই সব কাজগুলো করলে এই যে 17 বছর যারা ভোট দিতে পারে নাই, গত 3টা নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনে যারা ভোট দিতে পারে নাই, তাদের মধ্যে এক ধরনের ট্রাস্ট, এক ধরনের আস্থা তৈরি হবে এবং এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমার মনে হয় আমরা একটা সুন্দর বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দেখতে পাবো। উভয়ের প্রত্যাশা সময় কম থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি দ্রুত সময়ে শেষ করবে নির্বাচন কমিশন। মাননীয় প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন, কাজে হাতে কিন্তু সময় কম। এই জন্য ইলেকশন কমিশনকে খুব ড্রাস্টিক কিছু অ্যাকশনে পরিকল্পনা করে এই কাজগুলোকে শেষ করতে হবে। প্রধান উপদেষ্টা একসময় সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে, তখন সেটা নির্বাচন কমিশনকে জানাবে, নির্বাচন কমিশন সেই অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করবে। অমীমাংসিত বিষয় নিয়ে চলতি সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। এ পর্যায়ে প্রবাস সংবাদ। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো 36তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে 10 থেকে 12 জুলাই 2025 পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশ সহ 10টি দেশের 450টির বেশি প্রতিষ্ঠান 753টি বুথে অংশ নিচ্ছে। মালয়েশিয়া প্রোভান্স ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এবং ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট এই মেলা আয়োজন করে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন মালয়েশিয়ার প্ল্যান্টেশন ও কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আব্দুল গনি। মেলার শেষ দিন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান আয়োজকদের আমন্ত্রণে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়িক চেম্বারের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে গুয়াংডং ফুড অ্যান্ড প্যাকেজিং মেশিনারি ট্রেডস অ্যাসোসিয়েশন এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনআরএফএল গ্রুপের আমাদের একটা খুবই বিখ্যাত প্রোডাক্ট ইউরোপে, যেটা হচ্ছে দুরন্ত বাইসাইকেল। আমরা নেদারল্যান্ডসে প্রত্যেক মাসে প্রায় 15 থেকে 20 কন্টেনার বিক্রি করছি। এটা ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ার আমরা অ্যাটেন্ড করছি। এখানে আমাদের দুরন্ত বাইসাইকেল এবং অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এবং ফুড ফেয়ারগুলো আমরা অংশগ্রহণ করি, যেটা আমাদের বাংলাদেশ থেকে প্রায় 500টা আইটেমের উপর আমরা এখানে মালয়েশিয়া মার্কেটে বিক্রি করি। আমি ঘুরে দেখলাম দুটো স্টল, যেখানে আন্তর্জাতিক মানের পণ্যের সমাহার আমরা দেখেছি, যেটি আমাদের জন্য খুবই উৎসাহব্যঞ্জক।
সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তদন্তে মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ সরকার। শুক্রবার কুয়ালালামপুরে 32তম আসিয়ান আঞ্চলিক ফোরাম মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তথ্য ও অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও সহযোগিতা সহজতর করার আশ্বাস দেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ করেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সৌদি আরবের রিয়াদস্থ বাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা বশির সরকার। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। অনুষ্ঠানটি প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ হোসেন ও প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আব্দুল রাজ্জাক গাজীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল বিএনপি সহসভাপতি আলমগীর হোসেন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন ও প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আবুল হোসেন তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।